আমার বয়স কত 25-26 হবে। অনেক অভিজ্ঞতা আছে। সরকার এসছেন এবং আমি এটাই চাই যে এটা সরকারের দায়িত্ব না। Why so serious? নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। আর আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার জন্য একটাও আলাদা শব্দ বলবো না, শুধু নামটা বলবো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেমন আছো দাদা? খুব ভালো। এবং যেরকম হয় আমার, তুমি জানো, ছবি রিলিজের আগে একটা টেনশন চলে, সেরকমই একটা টেনশন। আই এম ভেরি হ্যাপি উইথ দ্য ফিল্ম। আর একটা খুব ইম্পর্টেন্ট, যে যিশু আর সৌরভের এটা প্রথম ঠিক প্রযোজনা, মানে ওরা তো একদম আমার ঘরের ছেলে। তো আই থিঙ্ক এটা খুব ভালো একটা দিক তৈরি হচ্ছে যে আমাদের এখানে যারা অ্যাক্টার্স, আমাদের এখানকার ডিরেক্টর্স, তারা আস্তে আস্তে সিরিয়াসলি প্রোডাকশনে ঢুকছে। কারণ এইটার না একটা, এটা অন্যান্য জায়গায় তুমি জানো অনেক দিন ধরে চলছে। মানে এই কালচারটা খুব দরকার। কারণ প্রডিউস করার মানে তো শুধু সিনেমায় টাকা লাগানো নয় বা লগ্নি করা নয়, সিনেমাটাকে বুঝতে হবে, জানতে হবে, ভালোবাসতে হবে। সেখান থেকে দাঁড়িয়ে আমার এই দুই ভাইয়ের কম্বোটা দারুণ লেগেছে। মেগাস্টার, সুপারস্টার, রকস্টার। তুমি বয়সটা কমালে কি করে গো? হ্যাঁ, এইটা তো বলা খুব কঠিন। কারণ আমার বয়স কত 25-26 হবে, তাই না? তো হ্যাঁ, আমার এনার্জি লেভেলটা এখনো তোমাদের ভালোবাসায়, দর্শকের আশীর্বাদে এখনো আমার এনার্জি লেভেলটা ওইটাই। বয়স কমিয়েছে মানে আসলে গল্পটা তোমরা খুব ভালো করেই জানো। তোমরা আমাকে এখন চিনে গেছো এতটাই যে মুম্বাদা যদি হঠাৎ একটা কোনো জিনিস করছে, দাড়ি বাড়াচ্ছে, চুল বাড়াচ্ছে বা এটা করছে, তার মানে এই লোকটার পেছনে একটা রেডি আছে। এটা আগে তোমরা প্রশ্ন করতে, এখন করো না। সো আমি যখন গল্পটা শুনেছিলাম তখন থেকেই আমি বুঝেছিলাম যে এই ছবিটাতে আমার দুটো বয়স, দুটো সময় এবং একটা অদ্ভুত চরিত্র, যে চরিত্রটা গান। দেখো সত্যি কথা হচ্ছে, গান আমি আগে প্রচুর লিখ দিয়েছি। মানে আমার একটা ছবিতে অ্যাভারেজ 5টা গান থাকে। আমি যদি 350 ছবি ধরি তাহলে বুঝতে পারছো কত গানে লিখ। একটা ফেজ অটোগ্রাফের পর থেকে গান আমাদের লিপে কমে গেল। লালনে গান প্রচুর লিপ দিয়েছিলাম, তারপর কিশোর কুমার জন্য। আদারওয়াইজ আমরা গানে আর লিপ দিই না, কারণ গানটা হ্যাজ বিকাম পার্ট অফ দি ফিল্ম। তো এইটাই যেহেতু গান, এবং আমি খুব অনেস্টলি বলছি, আমাদের ছোটবেলা বা আমাদের বেড়ে ওঠার সময় দেখেছি অঞ্জনদাকে, আমি দেখেছি নচিকে, তাদের সাথে আজকে রূপম, যার একটা এনার্জি লেভেল। আমি রূপমকে বলেওছি, রূপম আমি কিন্তু তোকে কপি করছি রে ভাই। তা আমি না দুটোকে মেশাবার চেষ্টা করেছি। আকাশ চ্যাটার্জিও না অনেকটা ওরকম, যে মানে একটা সময়ের যারা রকস্টার ছিলেন তাদের একটা ভাব, এবং তার সঙ্গে আজকের আধুনিক যারা রকস্টার বললে আর রূপমের কথাই মনে হয় বারবার। তাদের একটা মিশিয়ে একটা এনার্জি লেভেলটাকে আনার চেষ্টা করেছি। আবার এই লোকটার আর একটা দিক আছে, যে লোকটা হারিয়ে যায়, তার আবার আর একটা অন্য রকম ভাবে তাকে প্রজেক্ট করার চেষ্টা করেছি। এটার মধ্যে দিয়ে একটা যেতে হয়। জানো, তোমরা জানো যে আমার একটা মানে গল্প শোনার থেকে যে মুহূর্তে আমি মনে করি এই ছবিটা আমি করবো, স্ক্রিপ্টের মতন লিখতে শুরু করে, আমি আমার নিজস্ব একটা ঘরে চলে যাই। মানে ইটস মাই রুম, মাই প্রিপারেশন রুম। প্রসেনজিৎ কি রক মিউজিক পছন্দ করে? অফকোর্স করেন। মানে তোমার এমনি মিউজিকের কোন জনটা বেশি পছন্দ? খুব যদি অনেস্টলি বলি, আমি জিম করতে করতে যেটা শুনি সেটা কেউ শোনে না। আমি রবীন্দ্রসঙ্গীত শুনি, আমি পুরনো হেমন্ত জেঠু, শ্যামল মিত্র শুনি, আমি মুকেশজির গান শুনি, কিশোর কুমার, মোহাম্মদ রফি, গজলস খুব ভালো লাগে আমার। কিন্তু রক গানটা বোধহয় আমাদের জীবনমুখী যে গান, অঞ্জনদার গান আমার প্লে লিস্টে থাকে। কারণ ওই গানের শোনা এবং গানের কথা, এই দুটো আমাকে খুব আকৃষ্ট করে। এবং অন্যান্য ভাষা, পাঞ্জাবি রক। তবে হ্যাঁ, মানে এখন যদি জিম প্রশ্ন করো, আমি এখানে বসে আছি, চারতলা আমার ছেলে যদি জিম করে আমি এখনই বলতে পারবো, কারণ ওর ওখানে ওই গানগুলোই চলে, এবং সেটা মোটামুটি সারা পাড়ার লোক শুনতে পারে। ওরা আমাদের মতন আসতে শুনতে পারবে না, যেসব ব্লাস্ট দরকার, ব্লাস্ট। আই এনজয় ইট। এই যে রকস্টারের চরিত্র, এটা পেতে তোমার অনেকখানি সময় লেগে গেল না? এর আগে আমার কাছে একবার দুবার এরকম ধরনের মানে রকস্টার এটা এসছে মানে হয়ে ওঠেনি। তারপর ফাইনালি ছবিগুলো কোনো কারণে হয়, সেটা আমাকে তখনও খুব নাড়িয়েছিল। তবে ওই আমি তো এখন তিত্তে কাকের মতন যেটা করিনি সেটার জন্য অপেক্ষা করে থাকি। এবং অনেক পরিচালকদেরই আমার সঙ্গে যেখানে যারা কাজ করেন, বিশেষ করে তারা বলেন যে আর কি নতুন ভাববো বুঝতে পারছি না।
মানে ইউ হ্যাভ এক্সপ্লোরড এভরি সাইড, মানে এটা ওদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ যে এই লোকটাকে আর কি দেবো যেটাতে সে লোকটা মানে, আর আমারও তো রোজ সকাল থেকে ওটাই ভাবনা, এইটা কি এমন এখনো করতে পারিনি, করলে ভালো হয়, এটাকে এক্সপ্লোর করা উচিত। আমার পুরো দিনটাই কেটে যায় অধিকাংশ সময় এটা। মানে এমন চরিত্র খোঁজো যেটা তোমাকে আনকমফোর্টেবল একটু করবে। আনকমফোর্টেবল না, আমার যেটা যদি 6টায় কল টাইম থাকে আমি যেন 4টায় উঠে পড়ি, 4টের থেকে যাতে আমি চরিত্র নিয়ে ভাবতে থাকি, আমি যেন তাড়াতাড়ি মেকআপ রুমে ঢুকতে পারি, আমার মেকআপ রুমে গিয়ে আমি তৈরি হতে পারি, তারপরে 2 ঘন্টা করে ডাকুক সেটে, আমার কোনো অসুবিধা নেই। মানে ওই চরিত্রটা হয়ে ওঠার যে প্রসেসটা যাতে আমার ওই মানে আমার ভালো লাগা এবং ভয় পাওয়া দুটো একসাথে থাকে। মানে ভয়টা হচ্ছে আমি পারবো তো, আর ভালো লাগাটা আমি এনজয় করছি। যে মানুষটা শুটিং শেষ করে বাড়িতে চলে আসছেন, এবার তার একটু নিজস্ব সময়, সেই সময়টাও তিনি সিনেমা নিয়েই ভাবেন, কিন্তু ওই যে এবার বাড়িতে চলে এলেন, একার সঙ্গে একা মুখোমুখি বসার যে সময়টা, এই মানুষটা কি অভিমানী? এটা তো বটেই, মানে অভিমান তো থাকেই। অভিমান তো রাগ না, কারণ অভিমান ভাঙানোটা খুব খুব মজার, খুব ওটা খুব মিষ্টি। আমি অনেক সময় ভাবি, আমি অনেক বলি, আচ্ছা এরা অভিমান করছেন, এরা হয়তো আমার থেকে অনেকটা ছোট, তাদেরকে আদর করে আমি অভিমানটা ভাঙিয়ে দেবো। করো, অভিমান ভাঙানোটা বোধহয় বন্ধু বান্ধবদের মধ্যেও হয়, প্রত্যেক ফ্যামিলিতে হয়, অভিমানটা আমাদের পার্ট আমাদের জীবনে। তাই জন্য আমার সাথে আমার নিজস্ব অভিমানটা চলতেই থাকে। তোমার অভিমান হলে বলে ফেলতে পারো? অভিমান যদি চট করে বলে ফেলা হয় বা বলা যায়, তাহলে শব্দটার অভিমান থাকে না। অভিমানটা না ক্যারি করার মতন, অভিমান থাকতে পারে। নয় আমার যদি অভিমান হয়, যার ওপর আমার অভিমানটা হচ্ছে সে আশা করে আছে আমি অভিমানটা কখন ভাঙাবো। আমি জানি আমি অভিমান করি, কিন্তু তিনি অভিমান করে আছেন। আমি চেষ্টা করি সেই সময় সুযোগটার জন্য যখন আমি তার সেই অভিমানটা ভাঙাতে পারব। কিন্তু এর অভিমানের পেছনে একটা খুব বড় শব্দ আছে, সময়। এই সময়টা না অনেকটা জিনিস পাল্টে দেয়। তুমি আজকে জানবে না, তুমি হয়তো 1 ঘন্টা পরে তুমি জানবেও না, একটা অনেক বড় কোনো ঘটনা টুক করে মানে সলভ হয়ে গেল। আসলে জীবনটা এটাই। ঠিকই। কোনো অভিমান, এমন কোনো অভিমান আছে মানে যেটা ভাঙানো হয়নি বলে তোমার আফসোস রয়েছে? অনেক অভিমান আছে, হয়তো এরকম অভিমানটা আমি ভাঙাতে এখনো পারিনি, কিন্তু আমি হাল ছাড়িনি। আর সেটা বলতে পারবো না, কারণ অভিমান যদি আমি বলে ফেলি তাহলে এটা অভিমান থাকলো না। মানে হয়তো লিস্টে কমতে 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 এখনো আছে, কিন্তু আমি এখনো বিশ্বাস করি যদি তার পেছনে আমার অন্য কোনো ইন্টেনশন না থাকে, সেটা চট করে ভেঙে যাবে, সেটা হঠাৎ ভেঙে যাবে, এবং সেটা হওয়াটা স্বাভাবিক। খুবই। তুমি এত বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রি দেখছো, এটাই তোমার যাপন। এই ইন্ডাস্ট্রি, এত বড় ইন্ডাস্ট্রি বা এত ছোট্ট পারিবারিক ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির প্রতি অভিমান হয়? কখনো কখনো তো হয়, কখনো কখনো হয়, কিন্তু আমি বলছি আবার যে আজ থেকে 15 বছর আগে যে অভিমানটা হতো, সেটার পার্সপেক্টিভটা আলাদা ছিল। সেই অভিমানটা অন্য রকমভাবে আমি ক্যারি করতাম। আজকে আমার কোনো ক্রেডিট নয়, আমার 4-5টা তারা আমার সঙ্গে যাদের যে সম্পর্কটা, সেখানে কোথাও অভিমানগুলো আজকাল বেশি দিন আমি আর ধরে রাখি না, কারণ আমি মনে করি এটা আমাকে এফোর্ট দিতে হবে, কারণ ওরা আমার থেকে অনেক ছোট বয়সে, তারা আমাকে ভালোবাসে, তারা ভালোবাসে বলেই এই অভিমানটা করছেন। আমি তাদের কাছে গিয়ে বলবো কি হয়েছে বল। আগে হয়তো যেটা বলছিলাম যে আগে হয়তো ভাবতাম না ও আসবে, ও এসে আমার সঙ্গে, আমার এখন আর সেটা হয় না। আমি রাত্রিবেলা 1টার সময় ভাবি, ইস কষ্ট পাচ্ছি, দাঁড়া আমি ঠিক ওকে ডাকি, তো সময় কালকেই পাচ্ছি না, আমি ওর কাছে যাই বা ওকে ডেকে পাঠাই। আর দেখো একটা জিনিস তোমরা জানো, তোমরা অনেক সিনিয়র বলে, মেবি এইগুলো ঠিক বলার জন্য নয়, পাবলিসিটির জন্য নয়, ঋতুদা যখন ছিলেন উনি আমাদের সবাইকে, ছোটদের তো বটেই, যে কোনো কথার পরে একটা আদর লিখতেন। তুমি যদি আমার মোবাইলটা এখনও খোলো বা ইন্ডাস্ট্রিতে যারা আমার থেকে ছোট, জন্মদিন বা তাদের ইয়েতে, এই শব্দটা আমি ব্যবহার করি। এটা যে ঋতুর জন্য করি, ঋতুর এই লেগাসিটাকে আমি ধরে রাখার চেষ্টা করি। আমি জানি না এরপরে আর কতজন পারবে। আমার মোবাইলে তুমি আমার থেকে যারা ছোট হয়তো দেখবে তোমাকেও পাঠিয়েছি, ভালো থাকিস আদর। এইটা আমার এখন এই লিগেসিগুলো না ভীষণ বড় মিষ্টি, বড় ভালো। আর
সময়ের সঙ্গে সঙ্গে তো আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে আমরা তো প্রতিটা দিন মানে একটা একটা দিকে এগোচ্ছি। ওয়াই? খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, এই তিনটেই তো হবে, আমরাই তো। ওয়াই সো সিরিয়াস? ওয়াই সো সিরিয়াস? সময়, যেটা নিয়ে তুমি বারবার বলছো, সময়টা খুব ইম্পর্টেন্ট যে কোনো আমাদের অভিমান ছবিটাও কিন্তু একেবারে ওইটাই, মানে গল্পের বাঁধন বা চিত্রনাট্যের বাঁধনটা কিন্তু ওইটাই, ঠিকই। টাইম। টাইম খুব ক্রুশিয়াল একটা সময়ের মধ্যে দিয়ে আমরা সকলেই যাচ্ছি। তোমার কি মনে হয় দাদা, এখন বাংলা ইন্ডাস্ট্রির মানুষকে দর্শক একটু কম সিরিয়াসলি নিচ্ছেন? ওয়াই সো সিরিয়াস এর আলোচনার মধ্যে এটা একটু জিজ্ঞেস করি। না না না, একেবারেই তা নয়। বাংলা ছবির মানুষদেরকে বাংলা সিনেমা যারা পছন্দ করেন তাদের কাছে বাংলা সিনেমার মানুষদেরকে একেবারেই সিরিয়াসলি নিচ্ছেন। আমি তোমাকে বলি যে আমি আজ সকালেই বলছিলাম আমি ছিলাম না বলে, যাবতীয় অভিমান তো এখন সব সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি। ওটা একটা ফেজ, ওটা একটা ফেজ। দেখো, আজকে তোমার সামনে বসে আমি ইন্টারভিউ দিচ্ছি, তোমার ক্যামেরা চলছে, তুমি আমার কাছে আগে আসতে একটা হাতে ডায়েরি নিয়ে ছাপবে বলে। আমার একটাই বক্তব্য, আমি সোশ্যাল মিডিয়া, কোনো মিডিয়াকে আমি এতে যাচ্ছি না, সেটা দরকার আমাদের জীবনে, বাট আমি যদি সিনেমার মানুষ হই, আর আমি চাই যে সিনেমাটা তো একটা স্বপ্ন, আমরা স্বপ্নকে বিক্রি করি। যারা নায়ক নায়িকা হচ্ছেন তারা রাজপুত্র রাজকন্যা। আমার মনে হয় যেটাকে আমরা বলি না এক কথা যে স্ক্রিনের ম্যাজিক, মানুষ তো সেই ম্যাজিকটা দেখতে আসে। আমরা আজও রাজ কাপুর, নার্গিস, উত্তম সুচিত্রার ছবি দেখতে বসে পড়ি, এই ম্যাজিক, ওই ম্যাজিকটাকে না কোথাও একটু দায়িত্ব নিয়ে ধরে রাখতে হবে। আমরা আমাদের সময়, আমি তোমাদের আগেও ওই গল্পটা বলেছিলাম, আমার মা চলে যাওয়াতে আমার মার কাজের সময় তাপস এসে বলেছিল আমি কি তোর সঙ্গে মাসিমার কাজটা করতে পারি। আমরা তো একদম মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতন ছিলাম, এদিকে গোল্ডেন জুবলি, ওদিকে সিলভার জুবলি, ওদিকে প্ল্যাটিনাম জুবলি, বাট ওইটা একটা দিন নেই যেখানে বউটা না আমাকে গুড মর্নিং করেন। এখন আমরা রেখেছি মেনটেন। হ্যাঁ, আমরা ব্যস্ততা, আমাদের জীবন ধারাবাহিকতা পাল্টে গেছে, এখন আমরা ছুটিয়ে গেছি। ওই কানেকশনটা থাকলেই না, সিনেমা তো আসলে ইমোশন, একেবারেই তাই, ইমোশন। এবং সত্যি এটা একটা ব্যবসা, এটা একটা ইন্ডাস্ট্রি। দিনের শেষে প্রডিউসারের পয়সা ফেরত এটা ব্যক্তিগত নয়, দেয়ার আর লট অফ মানি, লট অফ পিপল, তাদের কেরিয়ার। শুধু আমরা আর্টিস্টদের কথা বলছি, কত টেকনিশিয়ান, কত যারা সিনেমা হলটা চালাচ্ছেন, তারা মানে কত মানুষের একটা সিনেমা হিট করুক, এই একটা কথা, একটা সিনেমা হিট করুক, আরো 10টা সিনেমা হবে, এইটা একটু ভাবলে আমাদের ভালো হয়। ঠিকই। নতুন সরকার এসছে, তাদের কাছে তোমার কি এক্সপেকটেশন ইন্ডাস্ট্রির জন্য? আমি আগেও বলেছি যে সরকার এসছেন এবং আমি এটাই চাই যে আমি আমার রাজ্যের কথা আগে বলি, যে আমার রাজ্যে আরো ব্যবসা বাড়ুক, আরো ভালো হোক। আর আমার ইন্ডাস্ট্রির কথা বলছি, আমি ওই আবার একটা এক্সাম্পল দিই, ঋতুপর্ণ ঘোষ চোখের বালি বানিয়েছিলেন, একটা বাংলা ছবি বানিয়েছিলেন, সেটা গ্লোবালি লোকে দেখেছিল, ইন্টারন্যাশনাল দেখেছিল। গৌতমদা বানিয়েছেন, বুদ্ধদা বানিয়েছেন। আমাদের সিনেমাকে গ্লোবালি নিয়ে যেতে হবে, এবং আমাদের এটা এটা সরকারের দায়িত্ব না, আমরা করব, সরকারের কাছ থেকে সাহায্য নেব, আর যেরকম আর 5টা কর্পোরেট নেন। অ্যাবসলিউটলি। যে প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই, বা যে অনুভূতিটা দিয়ে আমি বলতে পারি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী পাওয়ার পর তার সঙ্গে আমার আজকে প্রথম দেখা হচ্ছে, পদ্মশ্রী প্রাপ্তির পর। এই যে এতক্ষণ কথা বলছিলাম, আমি যে মানুষটাকে দেখলাম, এত বছর ধরে দেখছি, তাকে মনে হচ্ছে যে মানে সিনেমার প্রতি প্যাশন, ভালোবাসা যেন আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। তার কতটা বদল হলো পদ্মশ্রীটা হাতে নেওয়ার পর, আমি তাকে জিজ্ঞেস করি। দেখো, পদ্মশ্রীটা অ্যানাউন্স তো হয়েছিল, তখন আমি অডিয়েন্সের মধ্যে ছিলাম কাকাবাবু হলে। তারপরে গিয়ে হাতে যেদিন পেয়েছিলাম, আমার মানে এতটুকু বলতে দিতে নেই, আমার ছেলে তখন ছিলেন, ও বাইরে ছিল, বাইরে মানে বেরিয়ে গেছিল, একটু ইমোশনাল, চোখে জল। আমি ওকে ডেকে একটাই কথা বলেছিলাম যে এই পদ্মশ্রীটা পরে আমার যে কাজটা হবে, যে ছবিটা আমি শুরু করব, ওটা হবে আমার জীবনের প্রথম ছবি। আমার হঠাৎ মনে হলো যে আমার অনেকটা দায়িত্ব, আরো অনেক কিছু দেওয়ার আছে, নতুন করে নিজেকে চেনার আছে অভিনেতা হিসেবে। এবং আমার কাছে আমি যা করেছি, আমার এটা জিরো, ওটা আমার ব্ল্যাক। এই লোকটা নতুন,
আর আমার বাবা একটা খুব দামি কথা বলেছে ওকে, যেহেতু ওর ভেতরেও একটা চলছে, সে অভিনেতা হতে চান বা পরিচালক হতে চান। আর বাবা বলেছে চ্যাটার্জি পরিবারে এত বড় একটা সম্মান নিয়ে তোমার দায়িত্ব আরো বেড়ে গেল। অনেক ধন্যবাদ দাদা, খুব Thank you, ভালো থেকো, thank you. দেখা হচ্ছে। ফলো করুন বর্তমান।